সমস্ত দেশে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজ শুরু হতে চলেছে। একথা প্রায় আমরা সকলেই জানি, কিন্তু আমরা কি জানি এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হিসাবে আমাদের কি কি করণীয় আছে, আমাদের কি করতে হবে, এই প্রসেস চলাকালীন সময়ে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। এই প্রসেসের সময় যদি কোনো একটা সাধারণ ভুলও হয় তাহলে ভোটার লিস্ট থেকে নাম বাদও যেতে পারে। আপনি জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও, প্রকৃত ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও আপনার নাম বাদও যেতে পারে। তাহলে কি সেই সাবধানতা, কি সেই সতর্কতা, এই সমস্ত সম্পূর্ণ তথ্য আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি নলেজ অ্যান্ড প্রিপ জোন। আজকে আমি ডিসকাস করব একটা টপিক যেটা বর্তমানে বিহারে চলেছে এবং ভবিষ্যতে আসামের মতো সেন্সিটিভ স্টেটও হতে পারে। এই প্রসেসের নাম আমাদের সকলেই সুপরিচিত, ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের মাধ্যমে ট্রেন্ডিং, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণ। শর্টকাট হচ্ছে SIR। এটা হচ্ছে একদম ইউনিক ভোটার লিস্ট ক্লিনিং প্রসেস। ইউনিক ভোটার লিস্ট ক্লিনিং প্রসেস যা বিহারের ইলেকশনের আগে করা হচ্ছে। শুধুমাত্র ফাইনাল লিস্ট পাবলিশ হওয়া বাকি, কিন্তু এর পলিটিক্যাল, লিগ্যাল এবং সোশ্যাল ইম্প্যাক্ট এত বড় যে আসামের মানুষদের জন্য এটা বোঝা খুব জরুরি। সো এই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখুন। বাই দ্য এন্ড অফ দিস ভিডিও আপনি জানবেন SIR কি এবং কেন এটা প্রয়োজন হলো। ইনুমারেশন প্রসেস স্টেপ বাই স্টেপ, বিহারে এই প্রসেস কীভাবে চালানো হলো, কন্ট্রোভার্সি এবং সুপ্রিম কোর্টের রোল, আসামে এর ফিউচার ইমপ্লিকেশন। চলুন শুরু করি। এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, এভরি সিটিজেন মাস্ট নো যে ইলেকশনের ব্যাকবোন হলো ইলেক্টরেল রোল বা ভোটার লিস্ট। যদি এই লিস্টে ভুল থাকে তাহলে পুরো ইলেকশন প্রসেসের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়। বিহারের ক্ষেত্রে সমস্যা আরও বেশি ছিল, কারণ লাস্ট প্রপার ক্লিনিং হয়েছিল 2003 সালে। 20 বছরের মধ্যে হিউজ মাইগ্রেশন, ডেথস অ্যান্ড ডুপ্লিকেশন ঘটছে। আসামে লাস্ট রিভিশন হয়েছিল, দ্যাট ইজ ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল 2005 সালে। তো বিহারের বেলায় হয়েছিল কবে? 2003 সালে, আর আসামের বেলায় হয়েছিল 2005 সালে। সাপোজ আমি যদি এক্সাম্পল দেই, ধরুন একটা গ্রামের অ্যাকচুয়াল এলিজিবল ভোটার 1000 জন, কিন্তু ভোটার লিস্টে নাম আছে 1200 জনের। এই 200 এক্সট্রা নাম হয়তো ডুপ্লিকেট, ডিজিজড মানে মৃত, বা মাইগ্রেটেড ভোটার। তো এই যে 200 এক্সট্রা ভোটার, এই 200 এক্সট্রা ভোটারকে চিহ্নিত করাই হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ। এই ভোটার হয়তো বা ডুপ্লিকেট হতে পারে, ডাবল এন্ট্রি হতে পারে, মৃত হতে পারেন বা মাইগ্রেটেড ভোটার হতে পারেন। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে প্রতি বছরই তো ভোটার লিস্ট কারেকশন হয়। প্রতি বছর যে কারেকশন হয় এটিকে বলা হয় স্পেশাল সামারি রিভিশন, SSR। আর কয়েক বৎসর, যেমন বিহারের বেলা 20 বছর পরে যে হয়েছে সেটির নাম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর আসামে যে শুরু হতে যাচ্ছে সেটিও হবে 20 বছর অন্তর। 2005 সালে হয়েছিল আর এখন 2025 সালে হতে যাচ্ছে। তো সেটিকে বলা হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একদম প্রপার ক্লিনিং হয়। তো কিভাবে হয়, ভিডিওটিতে সঙ্গে থাকুন, আমি বিস্তারিতভাবে বলছি। এই এক্সাম্পলে যে 200 এক্সট্রা ভোটারের কথা বললাম, যদি এই ভোটারকে প্রপারলি ক্লিন না করা হয় তাহলে কি হয়, এতে ফেক ভোটিংয়ের সুযোগ তৈরি হয়। ইলেকশন কমিশন নর্মালি সামারি রিভিশন করে প্রতি বছর, কিন্তু এত বড় গ্যাপ থাকলে নর্মাল আপডেট কাজ করবে না। তখন দরকার হয়ে পড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যেমন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কী করার জন্য, ডুপ্লিকেট ভোটার্স যদি থাকে তাহলে কি হয়, ফেক ভোটিং হয়। মাইগ্রেটেড ভোটার্স যদি থাকে তাহলে রং কনস্টিটিউয়েন্সি হয়ে যায়। ডেড ভোটার্স মানে গোস্ট ভোটিং, আর রং এজ ডাটা মানে আন্ডার এজ ভোটিং। তো এই সমস্ত সম্পূর্ণ সমস্যা দূর করার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো এবার দেখে নেই যে বিহারের বেলায় যে টাইমলাইন ছিল, সেই বিহার SIR এর টাইমলাইন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্ডার জারি হয় 24 জুন 2025 তারিখে। কোয়ালিফাইং ডেট সেট করা হয় 1 জুলাই 2025, অর্থাৎ
যারা 18+ হবে জুলাই 1 আগে তারাই এলিজিবল ভোটার। যেমন 24 জুন প্রসেস শুরু হয়, 25 জুলাই 1 মাস সময় ইউনিমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। এই ইউনিমারেশন ফর্ম কি সেটি আমি বলে দিচ্ছি, ভিডিওটিতে সঙ্গে থাকবেন। 1 অগাস্ট ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়। 1 সেপ্টেম্বর ক্লেইমস এর অবজেকশনের শেষ তারিখ, আর মিড সেপ্টেম্বর প্রবাবলি ফাইনাল ভোটার লিস্ট রেডি। তো এই ছিল বিহার এসআইআর এর টাইমলাইন। এই টাইমলাইন খুব স্ট্রিক্ট ছিল, কারণ নভেম্বর 2025-এ বিহারের অ্যাসেম্বলি ইলেকশন হওয়ার কথা। আর জেনারেলি ইলেকশন কমিশন তার কাজে কর্মে সবসময় তার একটা নির্দিষ্ট স্ট্রিক্টার প্রিন্সিপল ফলো করে। তো আগে যে বলেছিলাম ইনিমারেশন ফর্মের কথা, এখন বলছি সেই ইনিমারেশন ফর্ম স্টেপ বাই স্টেপ আমরা বুঝব। তো প্রি ফিল্ড ফর্ম বা ইনিমারেশন ফর্ম ইলেকশন কমিশন প্রতিটি ভোটারের জন্য প্রি ফিল্ড ফর্ম, দ্যাট ইজ সংক্ষেপে ইএফ বলা হয়, এতে আগের ভোটার লিস্টের ডাটা অলরেডি প্রিন্টেড থাকে। এখানে আগের বলতে 2003 সালের বিহারের বেলা যেহেতু আমি বলছি, 2003 সাল বা এর আগের যে সমস্ত ভোটার আছেন তাদের ডাটা, যেমন নাম, বয়স, অ্যাড্রেস বা ঠিকানা, বাবার নাম, স্বামীর নাম, এই সমস্ত তথ্য আগে থেকে প্রিন্ট করা থাকে। এই প্রিন্ট করা তথ্য বিএলও মানে বুথ লেভেল অফিসার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেয় এবং ভেরিফাই করে, যাকে বলা হয় হাউস টু হাউস ভেরিফিকেশন। বাড়ি বাড়ি গিয়ে বিএলও ভেরিফিকেশন করবে। বিএলও পার্সোনালি প্রতিটি বাড়িতে যাবে। যদি কেউ না থাকে সেই বাড়ির ফর্ম যেটা আছে নাইবারের কাছে রেখে আসে, মানে প্রতিবেশীর কাছে রেখে আসে। আর বিএলওর যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে মনিটর করা হয়। আর এই প্রসেসের মধ্যে কিছু ডকুমেন্টেরও রিকোয়ারমেন্ট আছে। ডকুমেন্টের দরকার হয় কাদের জন্য? পোস্ট 2003 ভোটার্স, মানে 2003 সালের পর যে সমস্ত ভোটারদের নাম উঠেছে সেই সমস্ত ভোটারের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হয়। আসামের বেলায় সেই ডকুমেন্টসের প্রয়োজন 2005 সালের পর, কারণ সিইও আসাম বা আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক অলরেডি সিইও আসামের ওয়েবসাইটে 2005 সালের ভোটার লিস্ট আপলোড করে রেখেছে। আর আমরা প্রায় সবেই 2005 সালের ভোটার লিস্ট হয়তো বা আমরা মোবাইলে ডাউনলোড করে রেখেছি বা প্রিন্ট করে করে নিয়েছি, কারণ 2005 সাল পর্যন্ত যাদের নাম আছে, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে 2005 সালে যদি কেউর নাম থাকে তাহলে সেই ব্যক্তিকে আর কোনো প্রমাণ দিতে হবে না। কিন্তু 2003 বিহারের বেলায় আর আসামের বেলায় 2005 সালের পর যে সমস্ত ভোটার এর নাম ভোটার লিস্টে ছিল সেই সমস্ত ভোটারকে ডকুমেন্টসের প্রুফ দিতে হবে, প্রমাণ দিতে হবে। তো আশা করি আমি কথাটি বুঝাতে পারলাম। তো পোস্ট 2003 বিহারের ভোটারের বেলায় আর আসামের ভোটারের বেলায় পোস্ট 2005, মানে 2003 সালের পর বিহারের বেলায় আর আসামের বেলায় 2005 সালের পর যে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখতে হবে বা যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে হলো পাসপোর্ট, স্কুল লিভিং সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, গভর্নমেন্ট এমপ্লয়ি সার্টিফিকেট, ইম্পর্টেন্ট আদার ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে। আর এক্স্যাক্ট কী ডকুমেন্টস লাগবে, বিহারের বেলায় কী নির্দেশনা ছিল তা নিয়ে আমি একটি অলরেডি আগে ভিডিও বানিয়ে রেখেছি। যদি কেহ ব্যক্তি না দেখে থাকেন তাহলে আমার আজকের ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেই ডকুমেন্টসের ভিডিওগুলো দেখতে পারেন। তো এই যে বিহারে এসআইআর প্রসেস হয়েছিল, এই প্রসেসটা পুরোপুরি ট্রান্সপারেন্ট রাখা হয়েছে, সব কিছু অ্যাভেলেবল অনলাইনে রাখা আছে। বিহারে মোট 82,000+ বিএলএ কাজ করেছে। বিএলএ মানে পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে বুথ লেভেল এজেন্ট। যদি আসামেও হয় তা আসামে বিএলও তো থাকবেই সরকারি, আর পলিটিক্যাল পার্টিসের মধ্যে থেকে বিএলএ থাকবে। বিএলএ অনেকে নাও জানতে পারেন, বিএলএ হচ্ছে পলিটিক্যাল পার্টির এজেন্ট, যাকে বলা হয় বুথ লেভেল এজেন্ট। তো কথাটি ভালো করে মনে রাখবেন, বিএলএ অ্যান্ড বিএলও এর মধ্যে কনফিউশন হলে
চলবে না। বিএলও হচ্ছেন ইলেকশন কমিশনার কর্তৃক সরকারি স্টাফ, আর বিএলএ হচ্ছে পলিটিক্যাল পার্টি কর্তৃক নিযুক্ত এজেন্ট। বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট, আর বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার। এই প্রসেসটা এতটাই ট্রান্সপারেন্ট যে ইলেকশন কমিশন এসএমএস সেন্ড করেছে 5.7 করোড় ভোটার্সকে। লোকাল ভলান্টিয়ার্স যেমন এনসিসি, এনএসএস, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইনভলভ হয়। অ্যাওয়ারনেস পোস্টার্স লাগানো হয়, লাউডস্পিকারের মাধ্যমে অ্যানাউন্সমেন্টস করা হয়, এবং রেডিও টিভিতে তো অ্যাডভার্টাইজ করাই হয় তাকে। তো এই যে এসআইআর প্রসেস সম্পূর্ণ নিরপেক্ষ এবং ট্রান্সপারেন্ট প্রসেস। এখানে একটি উদ্দেশ্য যে কোনো যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে যেন বাদ না যায়, যোগ্য ভোটারের নাম যেন থাকে, আর অযোগ্য ভোটার যেন তালিকায় স্থান না পায়। কথাটি ভালো করে মনে রাখবেন। এই প্রসেসটা এতটাই ট্রান্সপারেন্ট, এতটাই স্বচ্ছ ছিল যে পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে প্রাপ্ত ইনফরমেশন অনুযায়ী ফার্স্ট 14 দিনে, প্রথম 14 দিনে 97% ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়েছিল, মানে ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়েছিল। 3.7 crore ফর্ম সাবমিট হয়েছিল। বাই জুলাই 25 99.8% কাভারেজ হয়। আর এতে কি ব্রেকডাউন অফ ফ্ল্যাগ নেম কি ছিল? 22 লাখ ডিজিজ ভোটার্স। পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে যে ইনফরমেশন কালেক্ট হয়েছে, 22 লাখ ডিজিজ ভোটার মানে মৃত ভোটার্স, 36 লাখ পারমানেন্টলি শিফটেড। পারমানেন্টলি শিফটেড কথার অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর, আর 7 লাখ ডুপ্লিকেট নেমস মানে ডবল এন্ট্রি। এই যে তথ্য আমি বললাম, এইগুলি পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে প্রাপ্ত ইনফরমেশন, চাইলে আপনারাও চেয়ে নিতে পারেন। এখন পর্যন্ত অ্যাভেলেবল সোর্স অনুযায়ী টোটাল ফ্ল্যাগড 60.5 লাখ ভোটার্স। এগুলো ভেরিফাই করে ফাইনাল লিস্ট তৈরি করা হবে। বিহারের বেলায় এত বড় প্রজেক্ট ন্যাচারালি কিছু প্রবলেম আসতে পারে বা এসেছে। অনেক মাইগ্রেন্ট ভোটার প্রুফ দিতে পারেননি। বিএলও বা বুথ লেভেল অফিসারের ওয়ার্কলোডও খুব বেশি ছিল। ডুপ্লিকেট এন্ট্রি আইডেন্টিফাই করাও কঠিনও ছিল। এই সমস্যাগুলো আসামের মতো স্টেটে আরও বেশি হতে পারে, কারণ সেখানে এনআরসি এর ব্যাকগ্রাউন্ডও আছে। কথাটি ভালোভাবে মনে রাখতে হবে। আসামের বেলায় এনআরসি এর একটি ব্যাকগ্রাউন্ডও আছে। এই সমস্ত ব্যাপারে সুপ্রিম কোর্টেরও নির্দেশ থাকে বা ছিল যে এই প্রসেস চলবে, কিন্তু ডিলিশনের কারণ যদি কোনো কারণে বা যে কোনো কারণে যদি পাবলিকের নাম বাদ দেওয়া হয়, তাহলে এই ডিলিশনের কারণ পাবলিক করতে হবে ডিস্ট্রিক্ট লেভেল ওয়েবসাইটে। ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে, মানে স্বচ্ছতা মেনটেন করতে হবে। আর এটা একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন যা ফিউচারে আসামের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। এখন আসি আসামের দিকে। আসামে আমরা সকলেই জানি অলরেডি এনআরসি হয়েছে, কিন্তু অনেক মানুষ এখনও ফাইনাল লিস্ট নিয়ে সমস্যায় আছেন। যদি আসামে ফিউচারে এসআইআরের মতো প্রসেস হয়, তাহলে সেটা হবে এনআরসি এর মতো সিটিজেন ভেরিফিকেশন, মানে নাগরিকের ভেরিফিকেশন, কিন্তু ডাইরেক্টলি ভোটার লিস্টের মাধ্যমে। বিহারের মতোই হাউস টু হাউস ইনুমারেশন হবে, এবং যারা 2003 বা 2005 বা অন্য বেজ ইয়ারের ভোটার লিস্টে ছিলেন না, কথাটি ফলো করবেন, অন্য বেজ ইয়ারের ভোটার লিস্টে ছিলেন না, তাদেরকে স্ট্রং ডকুমেন্টস দেখাতে হবে। সো আসামের ভিউয়ার্সের জন্য অ্যাডভাইস হলো, আপনার বার্থ সার্টিফিকেট, ল্যান্ড রেকর্ড, এডুকেশনাল সার্টিফিকেট এখন থেকেই রেডি রাখুন। কথাটি ভালোভাবে শুনবেন। বার্থ সার্টিফিকেট, ল্যান্ড রেকর্ড, এডুকেশনাল সার্টিফিকেট বা অন্যান্য ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস এখন থেকেই রেডি রাখুন, কারণ শীঘ্রই শুরু হতে পারে। যদি আপনার স্টেটে এসআইআর হয়, ফলো দিস টিপস। সব ডকুমেন্টস সেফ রাখুন, যেমন বললাম বার্থ সার্টিফিকেট, ল্যান্ড পেপার, স্কুল সার্টিফিকেট এটসেট্রা। বিএলও যখন আপনার বাড়িতে আসবে, ফর্ম ভেরিফাই করুন। যদি কোনো ভুল থাকে, ইমিডিয়েটলি কারেকশনের জন্য অ্যাপ্লাই করুন। বিএলও বুথ লেভেল অফিসার বা বিএলএ বুথ লেভেল এজেন্ট এর সাথে যোগাযোগ করুন, বা আপনারা সরাসরি ইলেকশন কমিশনারের ওয়েবসাইটেও দেখতে পারবেন। ফাইনাল ভোটার লিস্ট অবশ্যই ভেরিফাই করুন বিফোর ইলেকশন। ইলেকশনের আগে বা ফাইনাল লিস্ট
পাবলিশ হওয়ার পরই যখনই অ্যাভেলেবল থাকবে তখনই ভেরিফাই করুন। ভেরিফাই করার পর যদি কোনো তথ্যের অমিল থাকে তাহলে সঙ্গে সঙ্গে নির্বাচন আয়োগ কর্তৃক নিযুক্ত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করুন, বা সরকারি ওয়েবসাইটেও দেখতে পারবেন, অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি ডিপ ডাইভ করলাম বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে। এই প্রসেস শুধু বিহারের জন্য না, আসাম এবং অন্য স্টেটের জন্য একটা বড় লার্নিং পয়েন্ট। আপনার মতে এই প্রসেস ফেয়ার না আনফেয়ার? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ভিডিও হেল্পফুল হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এডি নলেজ অ্যান্ড প্রিপ জোনে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ। এই ভিডিওটি শুধু তথ্য প্রদান ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে ব্যবহৃত সকল তথ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই, সিইও বিহার এবং আসাম এবং বিভিন্ন বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে। আমি কোনো সরকারি সংস্থা, রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে সংযুক্ত নই। এই ভিডিওর বিষয়বস্তু কোনো আইনগত পরামর্শ নয়। ভোটার তালিকা, এনআরসি বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত যে কোনো অফিসিয়াল তথ্যের জন্য দয়া করে সরাসরি সরকারি নোটিফিকেশন, ওয়েবসাইট বা সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।